গণ অভ্যুত্থান দিবসে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন। ব্যক্তি দলের একক ভাষ্য ঠাঁই পাবে না বললেন প্রধানমন্ত্রী। এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। হাসিনা পতনের 2 বছর, বায়তুল মোকাররমে 11 দলীয় ঐক্যের সমাবেশ, গণভোটের রায় বাস্তবায়নের দাবি। আমন্ত্রণ চ্যানেল 24-এর দুপুর 1টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক। দুয়ার খুলল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। সকালে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে দেখেন স্মৃতি জাদুঘরের বিভিন্ন অংশ। পরে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ আশা করে এই জাদুঘর একক দল বা ব্যক্তির রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। সতর্ক করেন ইতিহাসের অসম্পূর্ণ ও অতিরঞ্জিত বয়ান নিয়ে। একই সাথে অভিযোগ করেন অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার। যেটি ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বাসভবন। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে যেখান থেকে নির্দেশ আসতো ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন দমনের, রাজনৈতিক পট পরিবর্তনের পর সেটি এখন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। জুলাই গণ অভ্যুত্থান দিবসে আমন্ত্রিত অতিথিদের নিয়ে জাদুঘরের নাম ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন এখানে রাখা জুলাই অভ্যুত্থানের ঘটনা প্রবাহের আলোকচিত্র, স্মৃতিচিহ্ন ছাড়াও হাসিনা আমলের দমন পীড়নের নানা প্রমাণাদি। সম্মানিত সদস্যবৃন্দ, পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সামনে তাদের পূর্বসূরীদের সাহসী ইতিহাস তুলে ধরবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। একই সাথে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন, অপহরণকে স্বাভাবিক নিয়মে পরিণত করে ফেলা হয়েছিল। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে চলা এই নৃশংসতা শুধুমাত্র স্বাধীনতা পরবর্তী তৎকালীন সরকারের 3.5 বছরের দুঃশাসনের সঙ্গেই তুলনা চলে। প্রধানমন্ত্রী বলেন, অসম্পূর্ণ অতিরঞ্জিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না, বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে। আশা করেন জুলাই স্মৃতি জাদুঘর কোনো একটি দল বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। দেশের গণতান্ত্রিক জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। কারণ 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। তারেক রহমান আরো বলেন, কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে। এতে পতিত স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম হচ্ছে কিনা তা ভেবে দেখার আহ্বান জানান সরকার প্রধান। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও সবার জন্য উন্মুক্ত হবে বৃহস্পতিবার। অনলাইনে টিকিট কেটে দেখা যাবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। গভীর সহানুভূতি। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। আগামীকাল সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর। এ বিষয়ে আরো তথ্য জানার চেষ্টা করবো সহকর্মী মুহাজির হকের কাছ থেকে। মুহাজির, আপনি তো ঠিক সামনে রয়েছেন স্মৃতি জাদুঘরের, সেখানে উৎসুক মানুষের ভিড় দেখতে পাচ্ছি বেলা যত গড়াচ্ছে, কি অবস্থা, তারা কি বলছেন? তাদের অনেক দুঃখ, তারা আসলে আজকে ভেতরে প্রবেশ করতে পারছেন না। মূলত প্রধানমন্ত্রী যখন এটা উদ্বোধন করলেন এবং ভেতরে যখন সব আয়োজন শেষে সবাই বের হয়ে গেলেন, তখন আসলে এই অংশ যারা এখন উপস্থিত রয়েছেন তারা ভেবেছিলেন যে তারা হয়তো বা প্রবেশ করতে পারবেন উদ্বোধন হওয়ার পর, কিন্তু এখানের সংখ্যাটা আরো ছিল, এখন কিছুটা কমেছে। কিছুক্ষণ আগে এখানে হট্টগোলও ছিল। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এই পরিবেশটাকে আসলে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন। এখানে মূলত এই জড়ো হওয়া কিংবা এই হট্টগোল কিংবা আপনি বিশৃঙ্খলা বলতে পারেন, এই সবকিছুর একটাই কারণ, তারা আসলে জানতেন না যে আজকে এই জাদুঘরে সর্বসাধারণের জন্য প্রবেশ উন্মুক্ত। এটা
মূলত আমরা গতকালকে যখন আসলে জানতে পারি যে এটা 6 তারিখ থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, তখন এই একটা অংশ তারা এই বিষয়গুলো আসলে জানতেন না, যে এখানে অনলাইন টিকিটেরও ব্যবস্থা করা হয়েছে এবং একটা প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে। এবং এই পুরো বিষয়টা নিয়ে এই অংশের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, যে কারণে তারা আসলে এই বিষয়টার একটা ক্ষোভ জানাচ্ছেন যে কেন আসলে তারা আজকে প্রবেশ করতে পারছেন না। তবে সব মিলিয়ে এখানে যেহেতু উদ্বোধন হয়ে গেছে, কাল থেকে সবাই প্রবেশ করতে পারবেন, তখন হয়তোবা তাদের মাঝে সেই যে স্মৃতিচারণ করবার কথা ছিল, আজকে সরকারি ছুটির দিন, তারা আজকে অনেকে এসেছিলেন, কাল থেকে তারা প্রবেশ করতে পারবেন এবং দেখতে পারবেন সেই ঐতিহাসিক স্মৃতি। ধন্যবাদ আপনাকে মুহাজির হক যুক্ত হয়েছিলেন জুলাই স্মৃতি জাদুঘরের সামনে থেকে। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে নিশ্চিত করছি বিশুদ্ধ ও সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত লবণ। ACI পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। দর্শক, 2024 সালের 31 জুলাইয়ের একটি স্মৃতি রোমন্থন করতে চাই। সেদিনে এক ঘটনা সবারই মনে রয়েছে। হাইকোর্ট মাজার গেট এলাকায় অনুষ্ঠিত মার্চ ফর জাস্টিস কর্মসূচির সময় এক নারী পুলিশের প্রিজন ভ্যানের সামনে প্রতিরোধ হয়ে দাঁড়িয়েছিলেন। তার সহপাঠীকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেই প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে পড়েছিলেন এবং বলেছিলেন, আমার উপর থেকে যাও। সেই নারী আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন। তার নাম নুসরাত নূর। অবশ্যই অনেকেই জানেন তার নাম, একজন জুলাই যোদ্ধা, এবং তার কাছেই যেতে চাই। স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে। এবং আপনার কাছে অনেক কিছুই জানার রয়েছে। প্রথমেই যে নজর পড়ছে আপনার শাড়ির দিকে, লাল সবুজ শাড়ি। আসলে আজকে জুলাইয়ের 5 তারিখ আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিবস, যেটাকে আমরা বলি। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই সবার জায়গা থেকে চাচ্ছি যে আমরা দিনটা উদযাপন করার জন্য। তো সেই জায়গা থেকে আমার ইউনিভার্সিটিতেও আমরা জুলাইয়ের একটা উদযাপনের প্রোগ্রাম রাখি। তো সেই দিনটাকে স্মরণ করেই আসলে আমি এরকম শাড়িটা পরা। নুসরাত নূর, যদি আজকে সেই দিনটির কথা স্মরণ করতে চাই, দিনটিতে কি হয়েছিল এবং তখন যে সেই রুখে দাঁড়িয়েছিলেন আপনি, কিভাবে আসলো মাথায়, কিভাবে ঘটনাটি ঘটলো, এটা জানতে চাই। আসলে শুরু থেকে যখন আগের দিন ঘোষণা হয় মার্চ ফর জাস্টিসের জন্য, তো আমরা মেন্টালি প্রিপেয়ার ছিলাম। এবং ওই সময়ের প্রতি তো সরকারের কাছ থেকে ঘোষণা আসে, যেহেতু তারা কারফিউ জারি করেছে এবং ওই দিনের জন্য গণগ্রেফতার চালায়। তো আমরা জানতাম আমাদের সাথে এই ধরনের কিছু একটা ঘটতে পারে। তো আমরা নিজেদের সাথে রাস্তাতে যখন যাচ্ছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছিলাম একদম রমনার ভিতর দিয়ে, কারণ মেইন রোড দিয়ে যাওয়াটা আমাদের পক্ষে পসিবল ছিল না, কারণ জায়গায় জায়গায় পুলিশের টহল ছিল। তো তারা যেহেতু স্টুডেন্টদের দেখলে গ্রেফতার করছিল, তো আমরা রিকোয়েস্ট করে রমনার গেটে দারোয়ানকে খুবই রিকোয়েস্ট করি উনি একটা সময় কনভিন্স হন আমাদের ভিতর দিয়ে যেতে দেন। তো যাওয়ার সময় আমরা বলতেছিলাম যে আমাদেরকে হয়তো অ্যারেস্ট করতে পারে। তখন আমরা বললাম যে আমরা একে অপরকে সাহায্য করব যদি আমাদের কাউকে এখান থেকে অ্যারেস্ট করা শুরু করে। ঠিক ওইরকমভাবে যখন 12:30টার দিকে আমরা হাইকোর্ট মাজার গেট থেকে একটু দূরে অবস্থান করি, ওই সময়টা আমরা কিছু স্টুডেন্টদের ওখানে সমাগম ছিল। তো পাশেই পুলিশদের সাথে এবং আইনজীবীদের সাথে বাকবিতণ্ডা চলছিল, কারণ তারা বের হতে চাচ্ছিল কোর্টের ভিতর থেকে, তাদেরকে দিচ্ছিলেন না। তো আমি আমার একটা ফ্রেন্ড ওমাইদা, আমরা দুইজনে ওই জায়গাটা পর্যবেক্ষণ করতে যখন একটু সামনের দিকে যাই, তখন দেখলাম যে পুলিশটা টহলরত অবস্থায়। তো আমরা যখন পিছনের দিকে ফিরতেছি, তখনই দেখলাম তারা আমাদেরকে নোটিস করছে এবং ওয়াকিটকিতে তারা ইনফর্ম করছে। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের জন্য এই জায়গাটা এখন সেফ না, আমাদেরকে একটু সরে যেতে হবে। তো সরে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই তারা একদম ফোর্স নিয়ে আমাদের দিকে ধেয়ে আসে এবং সামনের দিক থেকে যাদেরকেই পাচ্ছিলেন পাকড়াও করছিলেন। যেহেতু আমি আমার বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা আমরা সামনের দিকটাতেই ছিলাম, তো আমার পাশ থেকেই নূর ভাইয়াকে অ্যারেস্ট করে। তো যেহেতু আমরা মেন্টালি প্রিপেয়ার ছিলাম, তো আমার কাছে হলো যে আমি এখন আমাকে যেইভাবেই হোক প্রতিবাদ করতে হবে। তো সেই জায়গা থেকে আমি ভাইয়াকে ধরে রাখার চেষ্টা করি। পুলিশ বারবার আমার হাতে পায়ে আঘাত করে, খুব জোরে জোরে আঘাত করে। তো যেহেতু আমি একটা মেয়ে মানুষ, আমার পক্ষে এগুলো সহ্য করা সম্ভব হচ্ছিল না। একটা সময় ভাইয়া আমার হাত থেকে ছুটে যায়। তারপরে আমার কাছে মনে হলো আমি যদি হেরে যাই তাহলে বাংলাদেশ হেরে যাবে। তো সেই জায়গা থেকে আমি আবার দৌড়ে যাই এবং ভাইয়াকে কোমরের দিকে লক্ষ্য করে দেখি ভাইয়ার বেল্টের জায়গাটা, তো সেখানে আমি শক্ত করে ধরি। তো যখন ভাইয়াকে টেনে নিচ্ছিলেন, যেহেতু আমাকে ছাড়াতে পারছিলেন না, সে আমাকে সহ টেনে নিয়ে যাচ্ছে এবং খুব ওইখানে বাজে ভাষায় কথা বলছিলেন। 2-1 সাংবাদিক যখন আসে তাদেরকে লাথি মারে ওইখানে, এবং পথচারী থেকে এখানে একটা ভাই আসেন যিনি আমাকে সাহায্য করতেছেন, তাকেও খুব বাজেভাবে আঘাত করা হয়, তাকে অনেক বাজেভাবে কথা বলা হয়। তো একটা সময় পরে যখন আমাকে ছাড়াতে পারছেন না, তারা লেডি পুলিশ কল করেন
লেডি পুলিশ এসে 3 জন আমাকে টেনে ভাইয়ার কাছ থেকে আলাদা করে ফেলেন এবং মাজার গেটের একদম গেটের সামনে হাইকোর্টের, তো ভাইয়াকে প্রিজন ভ্যানে তুলে ফেলেন এবং আমাকে ধরে রাখেন। তো সেই জায়গা থেকে যখন দেখতেছি যে ভাইয়াকে প্রিজন ভ্যানে তুলে ভাইয়ার সহ আরো 2-3 জনকে উঠানেন, তারপরে মুভ করবে, এখন এমন সময় আমার থেমে থাকা মানে পক্ষে সম্ভব না, কারণ নিয়ে গেলে আমি আর ভাইয়ের খোঁজ পাবো না, হয়তো গুম করে ফেলবেন বা তার সন্ধান পাবো না। তো সেই জায়গা থেকে মনে হলো যে আমাকে যেভাবেই হোক গাড়িটা আটকাতে হবে। তো হঠাৎ করে তাদের সামনে থেকে দৌড়ে আমি আবার গাড়ির সামনে যেয়ে দাঁড়াই। তো সেই জায়গা থেকেই বাকিটাতে সবাই দেখেছেন কি হয়েছিল ওই সময়টা। আপনার একটি সাক্ষাৎকার আমি দেখছিলাম যে আপনি পরিবারের সবচেয়ে ভীতু সদস্য, মানে সেই ভীতু সদস্যটা ওই দিন এত সাহস আসলে কোথায় পেয়েছিলেন? আসলে ভীতু বলতে আমাদের ফ্যামিলিতে আমি খুব ভয় পেতাম রাস্তায় বের হতে, কারণ স্বাভাবিকভাবে আমাদের দেশের আইন শৃঙ্খলা বা যেহেতু সড়ক দুর্ঘটনা অনেক বেশি হয়, তো সেই জায়গা থেকে আমি খুবই ভয় পেতাম বের হতে। তো বাসা থেকে সবসময় যখন কলেজে যেতাম তখন আমি কান্না করতাম যে আমাকে দিয়ে আসো নিয়ে। তো ভাইয়া প্রথম আমাকে দিয়ে আসতেন, তো একটা সময় পরে বললো তোমার জন্য তো প্রতিদিন আমি যেতে পারবো না। তো ওই সময় থেকে আমি খুব কান্না করতাম, আপু বলতো তুমি যাও শিখে আসবে। তো আমাকে খুব ভীতু বলে এরকম করে সম্বোধন করতো। তো ওই সময়টা যখন হঠাৎ করে আমার কাছে মানে 18 জুলাই থেকে যখন দেখলাম যে আমার ভাইদেরকে, আমার সহপাঠীদের কিভাবে হত্যা করা হচ্ছে তাদের ন্যায্য দাবির জন্য, তখন আর নিজের ভয়টাকে ধরে রাখার কোনো মানেই হয় না। আমিও, তারা যেহেতু তাদের জীবন দিতে পারে তা আমি কেন পারবো না। তো সেই জায়গা থেকেই আসলে অনুপ্রাণিত হওয়া। নুসরাত, আপনার সাথে আরো অনেক গল্প রয়েছে, এর আগে কিছু খবর জানিয়ে দিতে চাই দর্শকদের কাছে, সেই খবর তো অবশ্যই জানাবো। বর্তমান বাস্তবতায় একটি অনিবার্য বিপ্লব আসন্ন, সেজন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে 11 দলের গণসমাবেশে এই আহ্বান জানান তিনি বলেন, গণভোটের গণরায়কে অপমান করে কেউ রক্ষা পাবে না। যারাই জনরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারাই অপমানিত হয়ে বিদায় নিয়েছে। তিনি আরও জানান, জনগণের রায়ের পাহারাদার হিসেবে ভূমিকা পালন করবে 11 দল। অভিযোগ করেন, অতীতের স্বৈরাচারী সরকারের মতোই ক্ষমতা কুক্ষিগত করতে চায় বিএনপি, ষড়যন্ত্র করছে সংবিধান সংশোধনের বিষয়টি সামনে এনে সংস্কারকে ভুলিয়ে দেয়ার। তিনি আরও দাবি করেন, পুরনো ফ্যাসিবাদ নতুন রূপে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে এসেছে, যেখানে ফ্যাসিবাদ দেখা যাবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। লক্ষণ ভালো না, একটাও দেখতে পাচ্ছি না। আমাদের গণভোটের গণরায় মেনে নেন। 70% মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। জনগণের রায়কে যারাই অপমান করেছে তাদেরকে অপমানজনকভাবে পাল্লাতে হয়েছে। সারা দেশে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। সকালে শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। খুলনার শিববাড়ি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ পরিবারের সদস্য ও আহতরা। পরে শ্রদ্ধা নিবেদন করেন সরকারি দপ্তর সহ নানা সংগঠন। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন বৈষম্য মুক্ত হয়, এই প্রত্যাশা জানান তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়েছে জুলাই আপরাইজিং রান 2026। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় 1000 রানার অংশ নেন। এছাড়া সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, বগুড়া সহ সারা দেশে আলোচনা সভা, বিজয় শোভাযাত্রা, কনসার্ট সহ রয়েছে নানা আয়োজন। যদি আমাদের আজকে এই 2 বছরে এসে আমরা আমাদের পুরোনোর দিকে তাকাই বা পিছনের দিকে তাকাই, তাহলে আমরা আমাদের যে আশা আকাঙ্ক্ষা তার কিঞ্চিত অংশ আমরা এখনো পর্যন্ত পূরণ করতে পারিনি। লেখক, সাংবাদিক সবাই যেন তাদের যে জনগণের কথা সেটা যেন বলতে পারে, আমরা সেই বাংলাদেশ চাই। এদেশের আর কোনো বীর সূর্য সন্তানকে যেন ছেলের মতো জীবন না দিতে হয়। প্রত্যেকটা আন্দোলনকারী সন্তানেরা তাদেরকে 1971-এর মতো বীর মুক্তিযোদ্ধার মতো তাদেরকে সর্বোচ্চ সম্মান এবং সকল কিছু ভাতা প্রদান এবং চাকুরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। ভুলে যাও বোরিং ব্রেক, লাইফ কে দাও অন ট্র্যাক, মুভি নাইট বা আড্ডাতে ভাইব হোক কাপে কাপে। It's a noodles, fun, high fest, cup noodles, amazing taste.
It's the noodles, enjoy the best. Let's vibe. It's the noodles, fun our fest. Gabi noodles, amazing taste. It's the noodles. দর্শক, আবারও আলোচনায় ফিরতে চাই। আমাদের সাথে রয়েছেন নুসরাত জাহান টুম্পা, একজন জুলাই যোদ্ধা। নুসরাত, সেই দিনটির কথা আবারও একটু স্মরণ করতে চাই। একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল, রুখে দেওয়ার একটা ছবি, এবং সেই ছবিটা আসলে অনেক নারীর জন্য অনুপ্রেরণার, এবং জুলাই যোদ্ধাদের জন্য, এবং যারা এই আন্দোলনে যুক্ত ছিলেন তাদের জন্য অনুপ্রেরণার। সেই ছবিটি এখন দেখলে আপনার কি মনে হয়? আসলে ওই দিনের ছবিটা যদি এখনো যখন আমি দেখি, আমার খুব গা শিহরণ হয়ে ওঠে। কারণ ওই সময়টায় হয়তো আমি বুঝতে পারিনি কারণ আমার সাথে কি হতে পারতো ওই সময়টায়, কিন্তু এখন যখন চিন্তা করি আসলে অনেক খারাপ কিছু হতে পারতো এবং আমার পরিবার তার জন্য হয়তো অনেক সাফার করতো। তো তারপরও আরেক দিক থেকে খুবই গর্বের সাথে এখনো আর কি ফিল হয় যে এই জিনিসটা এখনো যখন মানে কার মানুষের সাথে দেখা হয়, তারা আমাকে চিনতে পারে, তো খুবই আমাকে অ্যাপ্রিসিয়েট করে এবং অনেক দোয়া করে। তো আসলে জীবনে এর চাইতে বড় পাওয়ার আর কিছু হয় না, যখন আপনি মানুষের অনুপ্রেরণার জায়গা হয়ে দাঁড়ান এবং আপনার কাছ থেকে মানুষ শিখে এবং তার অধিকারের জন্য লড়াই করতে মাঠে নামে। তো এই জায়গাটা আমি খুব গর্বের সাথে অনুভব করি। বর্তমান প্রেক্ষাপটে জুলাই যোদ্ধা পরিচয়টা আসলে আপনার কাছে কি অর্থ বহন করে? আসলে আপনি যদি দেখেন 1971 সালের মুক্তিযোদ্ধাদের কথা বলি, তারা তো অবশ্যই যুদ্ধ করেছেন, কিন্তু 1971 সালের পরে রিসেন্ট বিগত বছরে মুক্তিযোদ্ধা যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা ছিলেন, তাদের চাইতে মানে ভুয়া সার্টিফিকেটধারী যে মুক্তিযোদ্ধারা ছিলেন তারা বেশি পরিসরে অতিরঞ্জিত হয়েছেন। তো যারা হচ্ছে সত্যিকারের ছিলেন তারা কিন্তু এত স্বীকৃতি পায়নি, অনেকেই তাদের সার্টিফিকেটই পায়নি, সে একজন মুক্তিযোদ্ধা সেটা স্বীকৃতি পায়নি। তো এইরকমভাবে এখনও একটা চক্র আছে বা দল আছে যারা হচ্ছে জুলাইটাকে খুব বিকৃত করার জন্য তারা এই জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে খুব বাজে কাজ করে, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের সন্ত্রাস কর্মকাণ্ড বলেন, মেয়েদেরকে উত্ত্যক্ত করা বলেন, সাইবার বুলিং বলেন, অনেক ধরনের কাজ করে যাতে হচ্ছে জুলাইকে তারা হচ্ছে বিকৃত করতে পারে, জুলাইয়ের কে ব্যঙ্গ করতে পারে। তো সেই জায়গা থেকে আমরা তাদের প্রতি ঘৃণা জানাই যারা হচ্ছে জুলাইয়ের মতো একটা পবিত্র জিনিসকে অপবিত্র করতে চান। অনেক, এবং আপনি যে কথাটি বলছিলেন যে এখনো অনেককে হেয় করা হচ্ছে জুলাই যোদ্ধাদের, এবং এই প্রেক্ষাপটে এসে যেমন বাংলাদেশকে আপনি চেয়েছিলেন, স্বপ্ন দেখছিলেন, তেমন বাংলাদেশ কি পাচ্ছেন বা পাবেন, প্রত্যাশা করেন? খুব অনেক দিন পর্যন্ত আশা করেছিলাম যে হয়তো আকাঙ্ক্ষা পূরণ হবে, কিন্তু এখনো আমি জানি সবাই হতাশ, কারণ আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা, যে সংস্কারের জায়গাটা, যে পরিবর্তনের জায়গাটা, সেটা আমরা ছুঁতে পারি না। এখনো হচ্ছে দেশের মধ্যে আপনি দেখেন সন্ত্রাস কার্যক্রম হয়ে যাচ্ছে। শুধু হচ্ছে আমি যেটুকু দেখতে পাই যে আসন বদল হয়েছে, মানে আসনের মানুষটা বদল হয়েছে, কিন্তু ওই আসনটা ঠিক একই জায়গায় রয়ে গেছে। কর্মকাণ্ডগুলো ঠিক সিমিলার, হয়তো একটু অন্য ওয়েতে হচ্ছে, বাট সকল ধরনের কর্মকাণ্ড একই হচ্ছে। বাস স্ট্যান্ডের যদি চাঁদাবাজির কথা বলি, সেটাও এখনো চলছে। আপনার নারীদেরকে বুলিং করা বলেন, এক দল আরেক দলের সাথে প্রোগ্রামে আক্রমণ করা বলেন, যেটাই বলেন সব কিছু চলছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না কিছুই আর কি আসলে চাওয়া পূরণ হয়েছে, এবং আসলে পূরণ হবে কিনা সেটা নিয়ে আমি খুবই আশঙ্কায় আছি। এবং আরও একটি বিষয়, টিভিতে আমরা যাদের মতামত শুনছি, যেসব বড় বড় ব্যক্তিদের মতামত শুনছি, পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকে যদি আপনি শোনেন জুলাই যোদ্ধাদেরকে তারা এখন কিভাবে দেখে, তারা শুরুতে যেমনটা দেখতো এখন কি তারা সেভাবেই দেখে? মানে কথা তো অবশ্যই হয় আপনার। না, তারা আসলে জুলাই শুনলে তারা বলতে চায় যে জুলাইয়ের পরে যখন মানে বিভিন্ন একটা 2 বছর সময়, লং সময় চলে গেল, এই সময়টায় জুলাই যোদ্ধাদের মধ্যে থেকে অনেকের দুর্নীতির খবর উঠে আসে, তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড উঠে আসার পরে মানুষ এখন এটাকে নিয়ে হাস্য রসিকতা করে। তো সেই জায়গা থেকে যখন আমি কখনো এরকমটা বলি নাই, কারণ নিজের পরিচয়টা দেওয়ার জন্য হলেও আমি সবসময় সাধারণ শিক্ষার্থী এই পরিচয়টা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো মাঝে মাঝে যখন বাসে ট্রাভেল করি, যেহেতু আমি এখনও হচ্ছে পাবলিক বাসে ট্রাভেল করি, তো তখন মানুষ যখন বলে যে শিক্ষার্থীদের কাছে অনেক বেশি আশা ছিল, তারা হচ্ছে অনেক ভালো কিছু করতে পারতো, বাট তারা সুযোগটা পেয়েও কাজে লাগাতে পারেনি, তারা নিজেদের দিকটাই দেখলো, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষার জায়গা সেটা কমপ্লিট করতে পারেনি, খুবই বাজেভাবে তারা হচ্ছে উপস্থাপন করে। এই জিনিসটা খুবই মানে আমি একজন জুলাইয়ের অংশীদার হিসেবে আমার খুবই খারাপ লাগে যখন এই জিনিসটা আমাকে শুনতে হয়। নুসরাত নূর, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন জুলাই যোদ্ধা নুসরাত নূর, যিনি সেই 2024-এর 31 জুলাইয়ে রুখে দাঁড়িয়েছিলেন
পুলিশের প্রিজন ভ্যানের সামনে এবং তার ভাই তার সহপাঠীকে মুক্ত করার জন্য। এবং তখন কিন্তু সে একবারও তার জীবন শঙ্কার কথা ভাবেননি, তিনি দেশের কথা ভেবেছেন, একজন সহপাঠীর কথা ভেবেছেন। এবং তখন তিনি সেই সাহসটি কোথা থেকে পেয়েছিলেন সেই খবরগুলো কিন্তু, সেই গল্পগুলোই আমরা